আমাদের কোন রাষ্ট্রপতি যখন ঈদের নামাজে পড়েছে তখন তার পাশে এরকম একটা খাদ্যদ্রব্যের একটা টেবিল রাখা হয় কেন? সারা দুনিয়াতে কি মেসেজ দিলেন? সারা বাঙালির মধ্যে কি মেসেজ দিলেন যে আপনি একজন অসাধারণ ব্যক্তি, আপনার সমস্ত অসাধারণ কাজ করতে হবে? আপনি আল্লাহর কাছে কি মেসেজ দিলেন? আপনি একদিকে সারা বাংলাদেশে ভাস্কর্য ভাঙবেন, মাজার ভেঙে ফেলবেন, কোন রকম উপাসনা রাখবেন না, মাজারে যায় না, মোনাজাত করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। প্রায় 400 না 450 মাজার ভাঙা, না 2000 মাজার ভাঙা হয়েছে। সেখানে আপনি কি করলেন? ঈদের শোভাযাত্রার নামে আপনি কিন্তু সেই মূর্তি পূজাই করলেন, যেটার বিরুদ্ধে আপনারা এই পর্যন্ত সবকিছু করছেন। সব রাষ্ট্রপতি যেখানে এই নামাজ পড়তে পেরেছে, আমাদের বর্তমান রাষ্ট্রপতি কেন পড়তে পারলো না? এইটা আগামী রাজনীতিতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে। কারণ আপনি রাষ্ট্রপতিকে অস্বীকার করছেন, এটা কিন্তু এখন পরিষ্কার। রাষ্ট্রপতিকে আপনি বিভিন্ন জায়গায় সীমাবদ্ধ করছেন, এটা পরিষ্কার। রাষ্ট্রপতিকে এক রকমের বন্দী করে রাখছেন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইটা তো এক ধরনের অনাচার হয়েছে, শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। এই দিয়ে শুধু মানুষের মধ্যে ডিভিশন তৈরি হয় নাই, সরকারের মধ্যে কিন্তু এখন ডিভিশন স্পষ্ট। একদিন পর্যন্ত ধরে নেওয়া হচ্ছিল যে সেনাবাহিনীর প্রধান মাঝখানে থেকে এক ধরনের একটা সমঝোতার মধ্যে দিয়ে একটা চলছে, কিন্তু এই ঈদের মধ্যে দিয়ে প্রমাণ হলো যে, এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দেখেন, আগে কিন্তু রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা বিনিময় করতেন, সেখানে প্রধানমন্ত্রী যেতেন, আর এখন প্রধান উপদেষ্টা নিজে করছেন, রাষ্ট্রপ্রধান সেখানে নাই। এটা কিন্তু পরিণতি ভালো হবে না। এটা দেশ, ওনার পরিণতি নিয়ে আমি ভাবি না। ওনার পরিণতি তো খুব স্বাভাবিক, মানে ওনার এরপরের ইয়েটা উনি অলমোস্ট তার কাছে চলে এসছেন। কবে পালাবে সেটা বলতে পারে না, তবে পালানোটা নিশ্চিত, কারণ বাঙালি আলটিমেটলি এই ধরনের ডিভিশন পছন্দ করে না। যেটা ভাবে সেটা হলো যে উনি রাষ্ট্রটাকে কি অবস্থায় রেখে যখন যাবেন, তখন এই রাষ্ট্রটা কি অবস্থায় যাবে। রাষ্ট্রের টোটাল যে আচার নিয়ম কানুন সব উনি ভেঙে দিচ্ছেন। বাংলাদেশে ঈদ হয়ে গেল গতকালকে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ঈদের জামাতে গিয়েছিলেন, তিনি সেখানে বক্তৃতা দিয়েছেন, কৌশল বিনিময় করেছেন, এবং সেখানে যেসব লোক ছিলেন, অনেকে বলেন নাকি লোকজনদেরকে ঈদের জামাতের পর বের হতে দেওয়া হয় নাই, তার বক্তৃতা শুনতে বাধ্য করা হয়েছে। মানে সব গেটে এক ধরনের চাপ তৈরি করে যে এখন বের হওয়া যাবে না, বক্তৃতা শুনে বের হতে হয়েছে। এবং সেখানে উনি বলেছেন একটা ঐক্যবদ্ধ জাতি আমরা এখন করতে যাচ্ছি। কিভাবে সেটা হচ্ছে? আসলে এক ধরনের বিভাজন তো তৈরি হয়ে আছে জাতীয় পর্যায়ে বলেন, বা এখন যে আমরা আলোচনা করলাম ইন্ডিয়ার সাথে যে সম্পর্কের অবনতি হলে বিভাজন আরো বড় আকার হবে বাংলাদেশের ভিতরে। এর মধ্যে প্রায় অনেকের দাবি প্রায় 6 কোটি লোক এবার ঈদ ঠিক মতো করতে পারে নাই, বাড়ি করে থাকতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ। তো এই বিভাজনে এই জায়গায় কিভাবে ঐক্যমত্য হলো বা ঐক্যবদ্ধ হয়ে গেল জাতি? আপনার কাছে কি মনে হচ্ছে, নাকি এখানেও বিভাজনকে একটা পক্ষকে ঠেলে দিয়ে বাদ দিয়েই ঐক্যবদ্ধ কিনা? দেখেন, এখানে যদি কোন পক্ষ বা বিপক্ষের ব্যাপারে এটা প্রকাশ্য যে একটা রাজনৈতিক গোষ্ঠী বা একটা আওয়ামী লীগের রাজনীতি করে বা তাদের যারা অ্যালায়েন্সে আছেন, তারা কেউই প্রকাশ্যে ঈদ করতে পারেন নাই। ওই বিভাজন তো আজকের না, সে 8 মাস ধরেই চলছে। কিন্তু ইউনূস সাহেবের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইউনূস সাহেব যেগুলো করছেন সেটা হলো দেখার বিষয়। সেটা হলো, দেখেন যে ঈদের জামাতে রাষ্ট্রপতিকে আসতে না দেওয়া, এখানে আগে গত 16 বছর বা তার আগেও আরো 5 বছর, এরকম করে আরো 5 বছর, মানে 2090 সাল থেকে 90 সালের পরে থেকে বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী হয়েছেন মহিলা। সো তারা কেউ ঈদগাহে নামাজ জানে না, তখন সেখানে রাষ্ট্রপতি গিয়েছেন। কিন্তু তার আগে দেখেন, তার আগে কিন্তু এই ঈদগাহের রাষ্ট্রপতিও ইয়ে করেছে, সাথে প্রধানমন্ত্রীও তার আগে তখন এটা একটা স্বাভাবিক, আমাদের দেশের মহিলারা বা এরা ঈদের জামাতে যায় না, এটা একটা ট্র্যাডিশন, বা এটা আমি জানি না ইসলামিক কি নিয়ম কারণ সেটা জানি না, তবে যায় না। এবং আমাদের কোনো প্রধানমন্ত্রী যেহেতু 90 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 24 বছরে কেউই ছিল না, সো এটা কোনো নজির ছিল না যে রাষ্ট্রপতিকে কেউ বাদ দিচ্ছে বা কেউ প্রধানমন্ত্রীকে বাদ দিচ্ছে, এটা নজির ছিল না। কিন্তু নজিরটা তৈরি করলেন ইউনূস সাহেব, যে সবসময় গত 25 বছর ধরে 24 বছর ধরে রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ পড়েছেন। রাষ্ট্রপতি সে যিনি হন, রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ পড়েছেন। তো তখন যেহেতু প্রধানমন্ত্রী ছিল মহিলা, তিনি আসছেন না, সো উনি একাই করেছেন। কিন্তু এখন তো তা না, এখন একজন রাষ্ট্রপতি আছেন পুরুষ এবং প্রধান উপদেষ্টা আছেন পুরুষ, তারা দুইজনে কেন পড়তে পারলো না একসাথে? কেন গত 24 বছর ধরে বা 25 বছর ধরে যেভাবে রাষ্ট্রপতি, 25 বছর না, তার আগেও তো এরশাদ, সবাই রাষ্ট্রপতির, এরশাদের আগে জিয়াউর রহমান সাহেব, সবাই মিলে সব রাষ্ট্রপতি যেখানে এই নামাজ পড়তে পেরেছে, আমাদের বর্তমান রাষ্ট্রপতি কেন পড়তে পারলো না? এইটা আগামী রাজনীতিতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে। কারণ আপনি রাষ্ট্রপতিকে অস্বীকার করছেন, এটা কিন্তু এখন পরিষ্কার।
রাষ্ট্রপতিকে আপনি বিভিন্ন জায়গায় সীমাবদ্ধ করছেন, এটা পরিষ্কার। রাষ্ট্রপতিকে এক রকমের বন্দি করে রাখছেন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। শহীদ মিনারে যখন রাষ্ট্রপতি যান আপনি তখন যান না, বিজয় স্তম্ভে যখন যান তখন আপনি যান না। আপনি রাষ্ট্রপতির সাথে আপনি এতগুলি সফর করলেন গত 7-8 মাসে, মানে এটা এখন যদি আমরা হিসাব করি যে আমরা সবসময় শেখ হাসিনা গভর্নমেন্ট, খালেদা জিয়া গভর্নমেন্ট, অমুক গভর্নমেন্ট সবাইকে দোষ দিতাম যে প্রধানমন্ত্রী এত এত সফর করে কেন, তাই না? আপনি পত্র পত্রিকায় সীমাহীন সমালোচনা হতো ওনাদের কি বলে মানে সঙ্গীর অমুক তমুক। তো ইউনূস সাহেব এসে কি পরিবর্তন আনলেন? উনি তার চেয়ে বেশি সফরে নিয়োজিত হয়ে গেছেন। ওনার পররাষ্ট্রমন্ত্রী তার দীপবনিকেও ক্রস করে যাচ্ছে সফরের দিক থেকে, এবং ওনার সফর সঙ্গীও কোনো অংশে কম না, 60 জন 70 জন। ওনারও তো সফর, ওনার তো এত সাঙ্গপাঙ্গ থাকার কথা না, কারণ উনি রাজনৈতিক নেতা না, উনি একজন কেয়ারটেকারের উপদেষ্টা, তার এত রাজনৈতিক কোনো সঙ্গী সামাল নাই। কিন্তু উনার সফরে কেন এরকম 60 জন যায় কেন, কোন যুক্তিতে? তো কোনো কিছুর পরিবর্তন হয় না। কিন্তু আপনি যেটা করছেন, যেটা কালচারাল ডিভিশন আপনি তৈরি করছেন, যে একজন রাষ্ট্রপতিকে তার যেখানে সবসময় যেখানে রাষ্ট্রপতি নামাজটা পড়ে আপনি সেখানে তাকে যেতে দেন নাই। কোভিডের সময় আলাদা কথা, কোভিডের সময় কেউ নামাজ পড়তে যায় না, সেটা আলাদা কথা। কিন্তু এইটা তো এক ধরনের অনাচার হয়েছে, শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। এই দিয়ে শুধু মানুষের মধ্যে ডিভিশন তৈরি হয় নাই, সরকারের মধ্যে কিন্তু এখন ডিভিশন স্পষ্ট। একদিন পর্যন্ত ধরে নেওয়া হচ্ছিল যে সেনাবাহিনীর প্রধান মাঝখানে থেকে এক ধরনের একটা সমঝোতার মধ্যে দিয়ে একটা চলছে, কিন্তু এই ঈদের মধ্যে দিয়ে প্রমাণ হলো যে, এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দেখেন, আগে কিন্তু রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা বিনিময় করতেন, সেখানে প্রধানমন্ত্রী যেতেন, আর এখন প্রধান উপদেষ্টা নিজে করছেন, রাষ্ট্রপ্রধান সেখানে নাই। আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সেনাপ্রধানও নাই, তাই না? সো ইউনূস সাহেব যে ডিভিশনের ইয়েটা করতেছেন, প্রকাশ্য হচ্ছে, এটা কিন্তু পরিণতি ভালো হবে না। এটা দেশ, ওনার পরিণতি নিয়ে আমি ভাবি না। ওনার 85 ইয়ার্স ওল্ড একজন ব্যক্তি, ওনার পরিণতি তো খুব স্বাভাবিক। মানে ওনার এরপরের ইয়েটা উনি অলমোস্ট তার তার কাছে চলে এসছেন, তো সেটার জন্য ভাবে না। কিন্তু যেটা ভাবে সেটা হলো যে উনি রাষ্ট্রটাকে কি অবস্থায় রেখে যখন যাবেন, তখন এই রাষ্ট্রটা কি অবস্থায় যাবে। রাষ্ট্রের টোটাল যে আচার নিয়ম কানুন সব উনি ভেঙে দিচ্ছেন। আপনি কখনো দেখেছেন যে আমাদের কোন রাষ্ট্রপতি যখন এই ধরুন ঈদের নামাজে পড়েছে, তখন তার পাশে এরকম একটা খাদ্যদ্রব্যের একটা টেবিল রাখা হয় কেন? প্রয়োজনে ওনার জন্য উড়ে আসবে ওই জায়গাতে। কিন্তু ওই একটা জিনিস রেখে আপনি সারা দুনিয়াতে কি মেসেজ দিলেন, সারা বাঙালির মধ্যে কি মেসেজ দিলেন? যে আপনি একজন অসাধারণ ব্যক্তি, আপনার সমস্ত অসাধারণ কাজ করতে হবে। আপনি আল্লাহর কাছে কি মেসেজ দিলেন? যে নবীর উম্মত আমরা, সেই নবী কি এই ধরনের সুযোগ সুবিধা নিতেন? কখনো শোনা যায়? বা কোন রকম শুনেছেন যে আরো 2 জন উপদেষ্টাকে দেখলাম ওনারা চেয়ারে বসে আছেন? ওকে, অবশ্যই শরীর খারাপ থাকলে চেয়ারে বসে নামাজ পড়ার নাকি একটা বিধান আছে, পড়তেই পারেন, কিন্তু সামনের কাতারে উনি চেয়ার নিয়ে বসে থাকতে হবে কেন আমাদের? উনি অন্য কোনো কথা যেটা দেখতে দৃষ্টিকটু হয় না। আপনি ইন্টারন্যাশনালি যখন এই মেসেজটা আপনি যখন দেখেন, আপনি কি কাবা শরীফে যখন নামাজ পড়ে চেয়ার লয়ে কেউ নামাজ পড়তেছে? সেখানে বৃদ্ধরা যায় না? সিম্পলি আমি আপনাকে একদম জাস্ট এগুলো চেক করে দেখতে পারেন। একটাই মাত্র বাংলাদেশ একটা উদাহরণ তৈরি করতেছে যে ওনাদের প্রধান উপদেষ্টা যিনি হবেন, তিনি বা ওনাদের প্রধানমন্ত্রী হবেন, যেই হোক, এইবারই দেখলাম। আগে তো কোনোদিন আমি দেখি নাই এরকম, কিন্তু এটা হচ্ছে। আপনার জন্য নর্মালি যখন আপনি কাজে থাকেন বা আপনি ইবাদত করতে আসছেন, আপনি তো এখানে সুযোগ সুবিধার জন্য, এখানে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আসেন নাই। এখানে আপনার জন্য ন্যাপকিন রাখার জায়গার দরকার ছিল না, এখানে আপনার টিস্যু পেপার রাখার দরকার ছিল না, এখানে আপনার জন্য প্লেট পিরিচ এইসব জিনিস রাখার কোনো দরকার ছিল না। বাট হোয়াট ইউ হ্যাভ শোন, ইউ আর ডিফারেন্ট পার্সন, যে আপনি অন্য মুসলমানদের মতো না। কাবা শরীফে যান, কাবা শরীফে যখন হজ হয়, তখন কি তাওয়াফের সময় তখন যে নামাজ হয়, ওই নাকি চেয়ার দিয়ে নামাজ পড়তেছে না? তা আপনি কেন এটা করতে গেলেন? শুধু তাই না, আপনার অনেক উপদেষ্টা এখানে বসে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ছে। ভাই, আপনি চেয়ারে বসে পড়েন বা যেখানে পড়েন, আপনি অ্যাটলিস্ট আমাদের সামনের কাতারটাকে এই জায়গা থেকে মুক্ত রাখেন, একটু দূরে চেয়ার সরেন, দূরে পড়েন, কোনো অসুবিধা নাই তো। তো এই যে দেখেন যে একটা ভিন্ন চিত্র বাংলাদেশ, এবং এইটাকে জায়েজ করার জন্য আমাদের কিছু মানুষ এবং কিছু বুদ্ধিজীবী এইটা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আপনি ভাই সৌদি আরবকে দেখেন, সৌদি আরবে এগুলো হয় কিনা দেখেন।
কারণ আপনি তো সৌদি আরব বা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এগুলি করেছে কিনা? বিশেষ সুবিধা নিয়েছে নামাজ পড়ার সময়? যাই হোক, এটা আমার অবজারভেশন। আরো একটা জায়গা আপনি দেখেন, এটা যে আমাদের কালচারাল চেঞ্জ এনে দিচ্ছে, সেটা হলো উপদেষ্টা সচিব মাহমুদ ভুইয়া একজন আছেন, তিনি ইমামের পাশে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছেন। হাস্যকর ছিল না, আমি আপনি এটাকে হাস্যকর ভাবে ভাবেন না, এটাকে হাসির ব্যাপার না। এটা হলো যে আপনি বলছেন যে আপনি ইসলামী ভাবধারার এবং আপনি ইয়ে করছেন, কিন্তু আপনি কোথায় পাবেন যে ইমামের দুই পাশে দুজন দাঁড়িয়ে নামাজ পড়ায়? কোথাও নাই। আমি এই প্রথম আমি পাই না আর কি, কোথাও পাই না। কোনো হাদিস কোরআন কোনো কিছুতে এটা পাই না। আমরা নামাজ পড়তে গেলে সেটা যেমন ধরেন তারাবির নামাজ সময় যখন কোরআন খতমের জন্য থাকে, তখন একজনকে রাখাই হয় যে সে যেন কোনো জায়গায় ভুল হলে সেই, কিন্তু তাকে তো তার সাইডে রাখা হয় না, মাঝখানে কোনো এক জায়গা থেকে উনি বলেন যে এই সেন্টেন্সটা এইরকম হবে, বা ইমাম যদি কোনো তাকবীর দিতে ভুল করেন তখন তাকে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য, এই তো। বা ইমাম যদি অসুস্থ হয়ে যায়, ইমিডিয়েটলি যেন আরেকজন দাঁড়িয়ে নামাজটা শেষ করতে পারেন, এটাই তো ব্যাপার। কিন্তু সেখানে একদম ইমামের পাশে একজন, ইমামের ডান পাশে বাঁ পাশে একজন, এই যে এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে ঢাকা নর্থ সিটির কর্পোরেশনের মেয়রের অনুরোধে নাকি উনি এটা করেছে। আরে মেয়র এটা অনুরোধ করেছে, এটা তো মেয়র কি এখানে ইয়ে হয়ে গেছেন, ইসলামের ধারকবাহক হয়ে গেছেন যে উনি ঠিক করবেন যে কে সামনে পড়বে কে পেছনে পড়বে? আবার আরেকটা বলা হচ্ছে জায়গা পাওয়া যায় না, জায়গা যদি না পাওয়া যায়, সামনে না এসে পিছনে যেতে পারলেন না, উদারতা দেখিয়ে কেন সামনে দাঁড়াইতে? জায়গা পাওয়া গেল না, ফ্যান্টাসি, ইউ গো পেছনে যান, আপনি পেছনে তো জায়গা আছে, আপনাকে সামনে থাকতে হবে কেন? সো যেই জিনিসগুলো হচ্ছে এটা টোটালি ইসলাম নিয়ে যে এক ধরনের যে ইসলামী পার্টিরা যে ব্যবসাটা করে, এনারা অন্য ধরনের ব্যবসায় নামছেন। আপনি ঈদের যে মেলা না তো, ওই যে কি যে ঈদ শোভাযাত্রা যেটা হয়েছে, সুলতানি শোভাযাত্রা, আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠক করলেন যে বৈশাখী এবার ভিন্ন রকমের হবে, ঠিক আছে, এবং এটা মঙ্গল শোভাযাত্রার নামই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি সে মঙ্গল শোভাযাত্রা এখন নাম চেঞ্জ হোক আর জায়গায় সেটা হওয়ার অপেক্ষায় আছে, আপনি মূর্তি ভাঙলেন, সারা বাংলাদেশে সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলেন, জাস্ট একদিন আর 2 দিন আগে মুরাল ভাঙলেন লালমনিরহাটে, আপনি সব ভাঙতেছেন, ঠিক আছে। আপনি কিন্তু গাধার পিঠে মোল্লা হজ্জার বসার মতো করে আপনি কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুলের চেহারা বসায় কিন্তু একজনের বসায় দিয়ে এটা করছেন। সো হোয়াট আর ইউ টার্গেটিং টু অ্যাচিভ? আপনি একদিকে সারা বাংলাদেশে ভাস্কর্য ভাঙবেন, মাজার ভেঙে ফেলবেন, কোন রকম উপাসনা রাখবেন না, মাজারে যায় না, মোনাজাত করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, প্রায় 400 না 450 মাজার ভাঙা হয়েছে, না 2000 মাজার ভাঙা হয়েছে। আর সেখানে আপনি কি করলেন, ঈদের শোভাযাত্রার নামে আপনি কিন্তু সেই মূর্তি পূজাই করলেন, যেটার বিরুদ্ধে আপনারা এই পর্যন্ত সবকিছু করছেন। তো এটা দ্বিমুখী এবং দ্বিচারিতা, এটা জাতি ডিভিশন হওয়ার। এই লোকগুলি যারা এই বাহবা দিছে এই শোভাযাত্রা নিয়ে, ইট ইস গুড, এরকম শোভাযাত্রা হওয়াই উচিত, আরো অনেক ব্যাপক হওয়া উচিত। কিন্তু এই লোকগুলি আবার দেখবেন যে মঙ্গল শোভাযাত্রা বিরোধিতা করে। এখানে আমি বলি যে এটাই হলো দুর্ভাগ্য আমাদের, এই যে ডিভিশনটা, এই ডিভিশনটা ইজ ফুললি ক্রিয়েটেড, এবং এই ডিভিশন করার জন্য 1947 থেকে এই পর্যন্ত একটা মহল সবসময় চেষ্টা করছে। তারা কিছুদিন সফল হয়, আবার তারা পালায় যায়। এবার কবে পালাবে সেটা বলতে পারে না, তবে পালানোটা নিশ্চিত, কারণ বাঙালি আলটিমেটলি এই ধরনের ডিভিশন পছন্দ করে না, একেবারেই না। আমরা একেবারে শেষের দিকে আসছি। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, পিছন দিকে একটু যেতে চাই এই আলোচনা থেকে। রাষ্ট্রপতির বিষয়ে একটু বলে নেই, এইটা কি রাষ্ট্রপতির, আপনি বলছিলেন শিষ্টাচারের ব্যাপার, এই যে রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান ব্যক্তি, মহামান্য, তার প্রতি এক ধরনের অসম্মান তৈরি করে ক্ষোভের জন্ম দেওয়া কিনা, ক্ষোভটাকে আরো বিয়ে করা কিনা, প্রভোগ করা কিনা, আরো বাড়ানোর একটা উদ্যোগ কিনা। দেখেন ওনাদের কি উদ্দেশ্য আছে মনে, সেটা আমি জানি না, তবে যেটা হয়েছে সেটা হলো পুরো দেশটা একটা বিভক্ত দেশ হিসাবে একটা প্রজেক্ট হয়েছে ইন্টারন্যাশনালি। আপনি যে কূটনীতিকরা ওখানে গেছে, তারা কি তাদের মাথায় এটা টাকা নাই যে গতবার তো রাষ্ট্রপতির সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করছি, সেখানে প্রধানমন্ত্রীও ছিল, এবার কি হলো? এটা কি মাথায় আসে নাই? এটা হিউম্যান বিং, নর্মাল, যার কোনো জ্ঞান নাই, সে কোনো কিছু খবর রাখে না, সেও কিন্তু এটা যেমন দেখবে, আরে কি ভাই আমাদের রাষ্ট্রপতি কই? আপনি যদি একটা পরিবারে বিবাহ অনুষ্ঠান করেন, সেখানে যদি পরিবারের বাপের কে আপনি উপস্থিত না রাখেন, সেই বিয়েটা একেবারে যে একদম নগণ্য মানুষ, কিছু বোঝে না, সেও তো বুঝবে যে এই পরিবারের মধ্যে ঝামেলা আছে।
যে বাংলাদেশ কি তাহলে তার ডিপ্লোমেসি যেটা আছে, যে কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, এই জায়গা থেকে কি সরে আসছে নাকি, বা আসতেছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? না, সেটা সরে আসার কি এটা আমার মনে করার কিছু না, এটা তো প্রকাশ্য, বক্তব্যই প্রকাশ্য। বাংলাদেশ এখন মানে একটা একটা তাদের ডিপ্লোম্যাটিক শিফট হয়েছে, একটা এক ধরনের সবার সাথে সম্পর্কের চাইতে তারা একদিকে যেতে যাচ্ছে। তো লুকিস্ট, যেটাকে বলে লুকিস্ট পলিসি, এটা প্রথম আসছিল খালেদা জিয়ার আমলে, এই ধরনের লুকিস্ট পলিসির চিন্তা ভাবনা, কিন্তু খালেদা জিয়া শেষ পর্যন্ত লুকিস্ট পলিসি দিকে আগাননি, কারণ উনি দেখছেন উনি সবার সাথে সম্পর্ক রাখাটা দরকার, তো উনি আগান না। তো এখন আবার সেই লুকিস্ট পলিসি দিক যখনই যাবেন, তখন তো স্বাভাবিকভাবে আমরা সবার সাথে বন্ধুত্বের জায়গা থেকে আমরা সরে আসবো। এটা তো শত্রুতা সবার সাথে হবে তা না, কিন্তু সবার সাথে যে গাঢ় বন্ধুত্ব, সেখান থেকে কারোর সাথে হালকা সম্পর্ক, কারোর সাথে গাঢ় সম্পর্ক, এরকম হবে আর কি। এই যে মনে করেন বিগত 54 বছর কোন সরকারই তো এই লোকেশ যে পলিসি সেটাই ছিল না, খালেদা জিয়া নিজেও জান নাই, আমরা কেন এই পথে হাঁটতে গেলাম আবার? এইটা একমাত্র ইউনূস সাহেব উত্তর দিতে পারে, আমি উত্তর দিতে পারবো না। ইউ ক্যান আস্ক ইউনূস সাহেব, একটা ইমেল পাঠায় দেন যে আপনি কেন এটা করতেছেন। তার তার চিন্তা ভাবনা, তার অ্যাডমিনিস্ট্রেশনের চিন্তা ভাবনা, তার সমর্থক বাহিনীর চিন্তা ভাবনা, এটা মানে আপনি এই মুহূর্তে ইউনূস সাহেবের কোনো জিনিসকে আপনি রিড করে যদি বলতে পারেন যে উনি একটা এই পলিসি নিয়ে আগাচ্ছে, ওই পলিসি নিয়ে, এটা এখন বাইরে থেকে কেউ এটা বোঝার উপায় নেই, কারণ ইট ইজ টোটালি, আমার ধারণা এটা টোটালি ওনার নিজের, অথবা ওনার একটা গ্রুপ, একটা সার্কেল আছে, যে সার্কেল দ্বারা উনি নিয়ন্ত্রিত, বা উনি সার্কেলকে বিশ্বাস করেন, সার্কেলের সাথে। তো এইটা আসলে আমি ওনার মনে কি আছে এটা উত্তর দিতে পারবো না, তারপর আমি বিশ্বাস করতে চাই যে উনি এটা ইচ্ছা করে করেন নাই। একজন লিখেছেন, প্রতীক ভারতের সহযোগিতা ও গ্রহণযোগ্যতা ছাড়া কিভাবে ভারতের সেভেন সিস্টার্সের সাথে বাণিজ্য করবে, কিভাবে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনবে, নাকি সেভেন সিস্টার শিলিগুড়ি করিডোর চীনকে দিয়ে দখল করবে? ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে এই একজন মন্তব্য করেছেন। এই জায়গায় কোনো বক্তব্য নাই আপনার, থাকতে বলবেন। না, এটা তো উনি তো ওনার মতামত দিয়ে দিয়েছেন, সো আমি তার না, উনি প্রশ্ন করেছেন, উনি মতামত দেন নাই, উনি 3টা প্রশ্ন করেছেন, যে প্রশ্নের ভিতরে উত্তর আছে ওনার। আচ্ছা, আমিও বুঝতে পারছি উত্তর আছে, কিন্তু তারপর আমি আরেকজন লিখেছেন যে, আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই আমরা, যে চাইনিজ রাজনীতি তাহলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশের, ইউনূসের চাইনিজ রাজনীতি কি হবে? এইটা তো আমি আসলে এক্স্যাক্টলি, ওরা এখন পর্যন্ত কোনো কিছু এক্সপ্রেস করে নাই যে এটা করবে ওইটা করবে। তারা এই বিষয়গুলোর সাথে চায়নার কোনো লিঙ্ক আছে বলে এখন পর্যন্ত তো এটা প্রকাশিত না। চায়না কিছুই বলে নাই এইসব কথা, চায়নার কোন লেভেল থেকে এইসব কথা আসে না, যে কথাটা ইউনূস সাহেবের থেকে এসছে। চায়না কি ভাবতেছে এটা এই মুহূর্তে বলা মুশকিল, আনটিল আনলেস তাদের মুখপাত্র বা তাদের সংশ্লিষ্ট লোকেরা যদি মানে এই সম্পর্কে মন্তব্য না করে।